স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। বর্ষাকাল আর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ যেন নিবিড় সম্পর্কে আবদ্ধ। নীলফামারীতে খরা মৌসুমে কাজ না করে বর্ষা শুরুর আগে নদী তীরে নির্মাণ করা হচ্ছে বাঁধ। বর্ষায় উজানের ঢলে কাজ সম্পূর্ণ না করেই শেষ করতে হয় প্রকল্প। এতে যেমন অর্থ অপচয় হচ্ছে, তেমনি দুর্ভোগে কাটছে না এলাকাবাসীর। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। নীলফামারী ডিমলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 7 কোটি টাকা বরাদ্দের জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ দেখতে আসেন খালিশা চাপানি ইউনিয়নের আশরাফুল ইসলাম। নদী ভাঙনে সব হারিয়ে আজ প্রায় নিঃস্ব তিনি। আমাদের জমি জায়গা গত 2 বছর আগেই বিলীন হয়ে গেছে। এ সময় বাঁধ নির্মাণে অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অংশ নেন আশরাফুল। সরকারের বরাদ্দ অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই এমন মন্তব্য তার। যে সময়ে সঠিক সময়ে যে কাজটা শুরু হওয়ার কথা সেই সময় হচ্ছে না। যখন হচ্ছে যে বর্ষা মৌসুম চলে আসবে এরকম একটা সময় কাজটা শুরু হয়। শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার আগে নদীর বাঁধ নির্মাণ কতটা যৌক্তিক প্রশ্ন এলাকাবাসীর। যদি এই কামটা আগে ফিনিশিং ওঠাইতো, এখন বস্তা উপরে ভরে যদি বস্তা ফেলানো হতো তাহলে নদীটা রক্ষা হইতো। কাজ করব কিন্তু কাজ করে না। একটা বস্তা ফেলে 2 দিন কাজ বন্ধ থাকে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ইউপি চেয়ারম্যানের। আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি, ঠিকাদারের গাফিলতির কারণে এই কাজটা আজকে সমাপ্ত এখন পর্যন্ত কিছু করতে পারে নাই, এবং না করার কারণে এই এলাকার আমাদের অনেক জমি এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক ও নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছে বাঁধের কাজ। পানি উন্নয়ন বোর্ড সবসময় শুকনো মৌসুমে কাজ করে। হঠাৎ করে নদীর পানিটা একটু বেড়ে যাওয়ায়, উজানে বৃষ্টি হয় কিংবা ইন্ডিয়া থেকে যেভাবে হোক আপাত থেকে পানি চলে আসায় তিস্তার পানি স্বাভাবিক বেড়ে হয়, কার্যক্রমে একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। 3.51 কিলোমিটার বাঁধে 16টি প্যাকেজে প্রায় 19 কোটি টাকার নির্মাণ কাজ চলমান। নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সঠিক সময়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লুটের রাজ্যে পরিণত নৈসর্গিক সৌন্দর্যের তীর্থভূমি সিলেটের ভোলাগঞ্জ। গণ অভ্যুত্থানের পর ভোলাগঞ্জ থেকে প্রতিদিন প্রকাশ্যে লুট হচ্ছে কোটি টাকার পাথর ও বালু। সংরক্ষিত বাংকার এলাকাও রেহাই পাচ্ছে না লুটপাট থেকে। অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একটি চক্র অপকর্ম চালাচ্ছে। লাগামহীন পাথর ও বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে সাদা পাথর পর্যটন স্পটের মোহময় রূপ। কথিত আছে ব্রিটিশরা ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে ঘোষণা করে। 1700 সালের মাঝামাঝি থেকে ব্রিটিশরা তাদের পরিবার নিয়ে অবসর সময় কাটাতে আসতেন। তখন এই এলাকাকে বলা হতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট সরকার পতনের পরবর্তী সময় থেকে ভোলাগঞ্জের চিত্র রাতারাতি পাল্টে যায়। লাগামহীন লুটতরাজে ক্ষত বিক্ষত হতে থাকে নৈসর্গের অলঙ্কার। এই লুটপাট নির্বিঘ্ন করতে হাত মেলায় শ্রমিক থেকে শুরু করে স্থানীয় অনেক সাধারণ মানুষ। যদিও প্রকাশ্য লুটপাটে অংশগ্রহণকারীদের বিন্দুমাত্র দ্বিধা নেই। সরকারি কোনো নাই, কোনটা নাই, যে জেলাফার লেখার এমনি যে এক্সট্রাকে যে বিটিআর আসবো কুম্বালা নৌকা ডুবাই লিব, নৌকা ভাঙিয়ে দিলাইব। রক্ষা পায়নি সংরক্ষিত বাংকারও। এখানে 200-300 গজের ভিতরে বিগত দিনে কেউ যেতে পারে নাই। 5 তারিখের পরে এটা অরক্ষিত হয়ে গেছে। যখন প্রশাসনিক ক্ষমতাটা দুর্বল হয়ে পড়েছে, তারপরে এই পাবলিকগুলো ঝাঁপিয়ে পড়েছে সেই বাংকার। লুটপাট বন্ধে মাঝে মধ্যে ছোট বড় অভিযান চালাচ্ছে প্রশাসন। আটকও হচ্ছে অনেকে, কিন্তু থামছে না পাথর লুট। আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কনজিকিউটিভলি আমাদের এখানে কিন্তু মোবাইল কোর্টের অভিযান হচ্ছে। গত 26 তারিখের অভিযানে 9 জনকে জেল দেওয়া হয়েছে, এবং তারপরে গত 10 তারিখে আবার 3 জনকে জেল দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে ভোলাগঞ্জ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত না হয় আইনি পদক্ষেপ নেওয়ায় রয়েছে সীমাবদ্ধতা। ভোলাগঞ্জে আমরা নিয়মিত মামলা কম করছি, সাধারণত স্থানীয় প্রশাসনের সাথে মোবাইল কোর্টগুলো বেশি হয়েছে। তো ওইখানেও অবৈধ পাথরগুলো, স্টোন কাস্টিং অনেকগুলো আমরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুশকিল হচ্ছে বন্ধ করার বেশি দিন ওদেরকে বন্ধ রাখা যায় না, আবার ওরা চালু করে। যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশটা দেখভাল করে থাকি। আর যেটা বলছেন যে বিভিন্ন সময় চুরি করার চেষ্টা তারা করে, আমরা এই চুরির বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিতভাবে চলমান আছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে কঠোরতর নজরদারির মাধ্যমে এমন ধ্বংসযজ্ঞ বন্ধ করা জরুরি বলে মত পরিবেশ কর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজশাহীর 4 জেলা থেকে এবার রপ্তানি হবে ৬৭ কোটি ২০ লাখ টাকার ৬,৭২০ মেট্রিক টন আম। ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাবে এসব আম। এজন্য উত্তম কৃষি ব্যবস্থাপনায় পরম যত্নে আম চাষ করছেন চাষিরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এবার আমের আবাদ হয়েছে ৯৩,১২৫ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০,৫৫,৪১৭ মেট্রিক টন। এর মধ্যে রপ্তানির জন্য ৬,৭২০ মেট্রিক টন আম উত্তম কৃষি ব্যবস্থাপনায় চাষ হচ্ছে। কীটনাশক ও কেমিক্যাল মুক্ত এসব আম ব্যাগিং পদ্ধতিতে চাষ করছেন চাষিরা। আম প্রস্তুত করতে বলতে আমরা ব্যাগিং মেনটেন করি। মাসখানিকের মধ্যেই বিভিন্ন জাতের আম হচ্ছে যে দেশের বাইরে যে রপ্তানিটা হবে সে অনুযায়ী হচ্ছে আমরা আম প্রস্তুত করেছি। গত বছরের থেকে এবার আমরা আশা করছি যে দ্বিগুণ লক্ষ্যমাত্রা বাইরে দেবো, এরকম আশা করছি। সব মিলিয়ে আসলে আমাদের এবার অন্যবারের তুলনা হয়তো ডাবল আম রপ্তানি হবে। এসব আম যাবে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই আমটা এখান থেকে সরাসরি বাগান থেকে যায় শ্যামপুরে। আমরা যে যে দেশে যাই, যেমন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, এইসব দেশগুলোতে আমাদের আমগুলো সরাসরি চলে যায়। গত বছর প্রায় বাংলাদেশ থেকে ৩৬টার বেশি দেশে আম এক্সপোর্ট হয়েছে। এবছর নতুন করে চায়না ব্যাপক পরিমাণে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সরকারিভাবে এগুলো চুক্তি হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, উত্তম কৃষি ব্যবস্থাপনায় রপ্তানিযোগ্য আম চাষ বৃদ্ধি করতে সহযোগিতা করছেন চাষিদের। ৫টা উপজেলাতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে। সেখানে নিরাপদ আম উৎপাদন, উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা এবং আমের ব্যাগিং সহ বিভিন্ন প্রযুক্তি এখানে কৃষককে ট্রেন্ড আপ করা হচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রপ্তানিযোগ্য আম প্রকল্প আছে এবং পার্টনার প্রকল্প আছে। একই সাথে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও কৃষকরা ব্যক্তিগতভাবেও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আম উৎপাদন করছে। আগামীতে আরও বেশি রপ্তানিযোগ্য আম চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আম রপ্তানি বাড়লে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি দেশে আসবে বৈদেশিক মুদ্রা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টায় নদীর জায়গা দখল করে পুকুর ও মাছের খামার করার অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার মতো অনেকেই নদীটির প্রায় ১ মাইল জুড়ে গড়েছেন খামার। পুরো এলাকায় এখন আর এই নদীর চিহ্ন মাত্র নেই। সম্প্রতি নেত্রকোনা জেলা প্রশাসনের দেয়া তালিকার ৯৫টি নদীর বেশিরভাগই দখল আর দূষণে আক্রান্ত। এর মধ্যে নেত্রকোনা অংশের ১.২ কিলোমিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদীরও নাম এসেছে। হারিয়ে যাওয়া নদীগুলোর তথ্য চাওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে। এরই মধ্যে বেরিয়ে আসছে নানা তথ্য। এক সময়ের খরস্রোতা ধলেশ্বরীর জায়গা দখল করে বারহাট্টা উপজেলার জিতন গ্রামে নিজের বাড়ির সামনেই পুকুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে। এটা হলো প্রলয় জোয়ারদারে যে নদী আছে, এই ট্রলার চলছে, আমরা মাছ মারছি, এই নদী নষ্ট করছে হুসকুনি দিয়ে। ভোলা জোয়ারদারের বাড়ি হন্তাসা নাও রয়েছে কেরাইয়া, গড়া নেই করতে গেল, গাং এই করতে গেল বেহে দহল। যদিও অভিযোগ অস্বীকার করছেন প্রলয়ের বাবা। নদীর জায়গায় মাছের খামার করার অভিযোগ উঠেছে আরো কয়েকজনের বিরুদ্ধে। সবাই দখল করিয়া এইভাবে বাদ দিয়েছে, সমানে অনেক জায়গায় এই সমানে বাদ হয়ে গেছে। বাড়ি করছে, ফিশারি করছে, গাছ লাগায় তুইছে, কারবার যে ভাই শক্তিশালী যারা এরাই দখল করছে। স্থানীয়রা বলছেন, নদীর পাড় দখল করে পুকুর করায় অস্তিত্ব হারিয়েছে ধলেশ্বরী, ব্যাঘাত ঘটছে সেচ সহ দৈনন্দিন কার্যক্রমে। ফাঁড়ি থাকলে তো আমরা কৃষি কাজের জন্য উপকার হইতো। যার যে সীমানা ধরে এটা পুকুর টুকুর করে এটা বাড়ি ঘর করে নিয়ে নিছেন, কিন্তু আমরা চাই যে এটা খনন করা হোক। হারিয়ে যাওয়া সব নদী উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীটা বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। সংকটাপন্ন বা বিপদাপন্ন নদী হিসেবে উল্লেখ করে আমরা এটা খননের আওতায় নিয়ে আসবো। আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে, এছাড়াও যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এই তালিকায় আনা দরকার, এবং এই তালিকা ধরে কিন্তু পরবর্তীতে সকল নদী খননের পরিকল্পনা সরকারের রয়েছে। সময়ক্ষেপণ না করে দ্রুত অভিযান চালিয়ে নদী দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
হঠাৎ করেই বৈদ্যুতিক তার, সরঞ্জাম, পানির পাইপ, ট্যাঙ্ক, প্লাস্টিকের জিনিস, জামা কাপড়েও ধরছে আগুন, কিন্তু মিলছে না আগুনের সঠিক কারণ। কেউ কেউ বলছেন বিষয়টি অলৌকিক, যদিও রয়েছে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। এমন ঘটনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কখনো বৈদ্যুতিক সরঞ্জাম, কখনো পানির ট্যাঙ্ক, আবার কখনো প্লাস্টিকে হঠাৎই ধরে যাচ্ছে আগুন। প্রায় 6 মাস ধরে চুয়াডাঙ্গায় একটি বাড়ির বিভিন্ন জিনিসপত্র এভাবেই আগুনে পুড়ছে। সম্প্রতি বাড়িটিতে এমন ঘটনা আরও বেড়েছে। প্রতিবেশীরা বলছেন, প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এমনটি ভেবে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ, কিন্তু এরপরও ঘটছে একই ধরনের ঘটনা। প্রথম থেকে পর্দার নিচে আগুন জ্বলছে, এবার পর্দাতে নিভা দিলাম, 2 মিনিট পর দেখতে পাই খাটের চাষিমে আগুন। মিটার এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে নিচ্ছে, কিন্তু একই ঘটনা ঘটতে আছে। গত বৃহস্পতিবার থেকে পর্দায় আগুন, এই আগুন নিভাচ্ছে, ওই ঘরে আগুন, ওই আগুন নিভাচ্ছে, এই ঘরে আগুন, তবে বিভিন্ন ঘরে আগুন চলতে আছে। আকস্মিক আগুন লাগার এমন খবর ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার ওই বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। এরা এখন পানি বাদে, কারেন্ট বাদে আর আগুনের মধ্যে এদের জীবন। হঠাৎ করে কি আপনার আগুন ধরে যেতে পারে বাসায়, বলেন? এটা একদম একটা অলৌকিক ঘটনা। এ ব্যাপারে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছে এমন ঘটনা নজিরবিহীন। ভূপৃষ্ঠ থেকে পানির সাথে ফসফিন গ্যাস আসতে পারে, সেটা ফসফিন গ্যাস সরাসরি বাতাসের সাথে আগুন ধরে। এমনকি বাড়িতে যে বিভিন্ন ওয়ালে ধরছে, সেখানে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই সিমেন্টে সাধারণত জিপসাম ব্যবহার করা হয়। এর সাথে ক্যালসিয়াম ফসফেট থাকে, সেই ক্যালসিয়াম ফসফেট থেকে ফসফোনিয়াম গ্যাস তৈরি হতে পারে। এই ফসফোনিয়াম গ্যাস থেকে আগুন ধরতে পারে। আগুন লাগার যে 10টি কারণ আছে, এই 10টি কারণের ভিতরে এইগুলো আসে না। তো যদি এ ধরনের ঘটনা আরও ঘটে থাকে, তাহলে আমি আশা করব যে কোনো মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়ার, আমরা সরেজমিনে সেখানে যেয়ে দেখব। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।